Use of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না। ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের উপর হামলা করেছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আমেরিকায় আওয়ামী লীগের পন্থীরা ভাঙচুর করেছে এবং আন্দোলন করেছে। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। রাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে, যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন। তাদের একটাই বার্তা এখান থেকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরো জামাত, বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই, মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশকে 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতির ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, প্রতিদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি, এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত 1 মাস ধরে যে কিছু হচ্ছে, আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে মানুষকে। আমি একটি কথা বলতে চাই, মুগ্ধ, আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক ফুটো পানি খেতে দেয় নাই। আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আপনারা জানেন, বিগত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না। আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশে প্রতিটি হত্যা শুধু 5 তারিখ থেকে নয়, এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করা হোক। হত্যা করা হয়েছে, গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে, হাত পা 4টি রক কেটে দেওয়া হয়েছে। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা 71-এর যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন, বাংলাদেশকে যারা ধারণ করেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন, তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যায় জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে। আমরা যারা আওয়ামী লীগ, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাঙালি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে ক্ষমতাচ্যুত করেছেন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাহাজানি হত্যা অনেক দিন ধরে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা দেখতে জানছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পেরেছে, আমি বলবো ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল, আজও ওরা দেশ বিরোধী। আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা এখনো আছি যে পুরানা সংগ্রামের সময় আমাদের জামাত, শিবির, আলবদর, রাজাকার, বাদে মির্জাফর, বিশ্বাসঘাতক আর জান্টাদের বিরুদ্ধে আমরা যে কাজ করতেছে, এগুলা আমাদের দেশে ঠিক নয়। এখন আমাদের বাঙালি, আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে, তার আমাদের নেত্রীকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, তা ইতিহাসে অত্যন্ত বিরল। আজকে স্বাধীনতার বিরোধী চক্র আজকে রাষ্ট্র পরিচালনায় অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, দিনের পর দিন যা লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ডক্টর ইউনূসকে ব্যবহার করে এই যে দেশে অরাজকতা চলছে, গ্রেপ্তারি চলছে এবং হাজার হাজার মানুষকে তারা এখানে দোষারোপ করছেন যে প্রায় ৯৫০০ নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে জামাত, শিবির এবং ডক্টর ইউনূস এবং বিএনপির যারা আছেন তারা সবাই মিলে এরকম দেশে অরাজকতা চলছে। পাহাড় তৈরি করেই ছাড়বে সরকার মনে হচ্ছে। যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত মিডিয়ায় আসা আজকে শিক্ষার্থীদের লাশের সংখ্যা ৮। নন ভেরিফাইড কিছু সোর্সে আমি দেখছি এটা আরও ৩-৪ জন বেশি হবে। কে জানে সংখ্যাটা আরও কত বাড়ে, কারণ বিভিন্ন হসপিটালে খুব সিরিয়াসলি ইনজিওর্ড প্রচুর শিক্ষার্থী আছে। আমাদের লাশ গুনতে হচ্ছে বসে বসে, একটা পাহাড় তৈরি হচ্ছে। এই বিভৎসতা নেওয়া যায় না, নেওয়া যাচ্ছে না। স্টুডেন্টরা ব্লকেট করতে গিয়েছিল, সবকিছু বন্ধ করতে গিয়েছিল। পুলিশ হামলা করার আগে স্টুডেন্টরা কি কোনো রকম কোথাও কারো উপরে, কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো রকম কোনো কোয়ার্সিভ কিছু করেছিল, কোনো হামলা করেছিল, কোনো বল প্রয়োগ করেছিল? কোথাও করে নাই। বরং সরকারের লোকজন, পুলিশ গিয়ে প্রত্যেকটা জায়গায় ছিল এবং প্রত্যেকটা জায়গায় তারা ক্র্যাকডাউনে নেমেছে। কি করে তারা সর্বোচ্চ? আগের যে এই হামলা শুরুর আগে ছাত্রলীগের গুন্ডারা যেদিন প্রথম দিন হামলা করলো, তার আগে তারা কি করেছিল? তারা রাস্তা ব্লক করেছিল। আবার রাস্তা দুইতে একটা পোল দিচ্ছি আপনাদের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কত বছর? ছাত্ররা চাইছে ৩ থেকে ৬ বছর, বাট এখন পর্যন্ত আমরা শিওর না এই সরকার কতদিন থাকছে। বাট যতটুকু আবহাওয়া, পরিবেশ বা বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারটা মিনিমাম 2 থেকে 3 বছরই থাকবে। তো আপনি কি মনে করছেন যে 3 বছর থাকা যৌক্তিক, নাকি 5 বছর থাকা যৌক্তিক, নাকি অনেকে বলছেন 10 বছর থাকুক? তাদের সাথেই আমাদের আজকের ভিডিওতে সাংঘর্ষিক অবস্থান হবে। যারা মনে করছেন যে যতদিন খুশি ডক্টর ইউনূস থাকুক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে পরিবর্তন করুক, আর এরপরে একটা নির্বাচন দিয়া রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। তো কেন সাংঘর্ষিক অবস্থান? আমার খুবই পছন্দের একজন মানুষ, এ ম্যান উইথ লজিক, এ ম্যান উইথ ডাইনামিক আউটলুক, এ ম্যান উইথ হোয়াট ব্লা, মানে আন্দালিব রহমান পার্থ ভাই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আমি ওনারে খুবই পছন্দ করি। বাংলাদেশে এই ধরনের পলিটিশিয়ান খুবই কম আছেন। সংসদে যদি পার্থর মতো 330টা এমপি থাকতো তাহলে বাংলাদেশের চেহারা আসলেই বদলাই যেত, কিন্তু দুঃখজনকভাবে পার্থ একজনই। তো যাই হোক, বাট আজকে পার্থ ভাই তিনি ডক্টর ইউনূস সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছেন। তিনি তার ব্যক্তিগত অভিমত তুলে ধরতে গিয়ে নির্বাচন ইস্যুতে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দেওয়া যেতে পারে, আর আপনারা যারা আবেগে লিখতেছেন 5 বছর 10 বছর যতদিন খুশি থাকুক, এইটা নিয়ে তিনি খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এইটা কোনো কথা হইতে পারে না বলে মন্তব্য করেছেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির একাংশের চেয়ারম্যান। রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি বলছেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক। এটা কোনো কথা হতে পারে না। আর আমাদের পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, আগামী 1 তারিখ থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এই মুহূর্তে এটা জরুরি কোনো পদক্ষেপ নয়, কারণ পলিথিনের বিকল্প কি? মানুষের ইনকাম সোর্সে সেই বিকল্পটাকে হাতে হাতে আসছে। সেটা যদি অ্যাভেইলেবল একটা পর্যায়ে যায়, দেন পলিথিনকে বিকল্প বন্ধ করে দিতে হবে, এর আগে না। পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর। তো পার্থ এই কথাটা বলছেন যে পলিথিন সরাতে এই সরকার আসে নাই, মানে উপদেষ্টাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস তিনি সমালোচনার দৃষ্টিভঙ্গিতে এই কথাটা বলছেন। পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো কিন্তু এই সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সেটা হলো রোডম্যাপ আমরা এখনো পাইনি। তবে উইথ ডিউ রেসপেক্ট পার্থ ভাইয়ের সাথে আমি এই জায়গাতে একটু দ্বিমত পোষণ করছি। একটা আইন করা দরকার। যেমন ধরেন আমাদের এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর,
দীর্ঘদিন যাবত। আওয়ামী লীগ এসে করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখন আবার ধরেন এটার নাম হলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। আওয়ামী লীগ আবার 10 বছর 20 বছর পরে ক্ষমতায় এসে দিল বঙ্গবন্ধু বিমানবন্দর। এই খেলাটা আসলে বন্ধ হওয়া দরকার। রাষ্ট্রে যারা সম্মানিত মানুষ তাদের নামে যেহেতু তারা পলিটিক্যালি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, তখন হয় কি যে পরবর্তী দলটা আইসা সব ভাঙচুর করে, নাম পরিবর্তন করে, এগুলোতে টাকা পয়সা খরচ হয়। টাকাটা কার? রাষ্ট্রের। এটা কি ধরেন আওয়ামী লীগের সাথে তাদের পকেট থেকে খরচাটা করছে নাকি বিএনপি এসে নিজের পকেট থেকে করবে? এটা রাষ্ট্রের টাকা। সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এটা খারাপ না, যে নাম পরিবর্তনের ইস্যুটা দেশের যত বড় বড় নির্মাণ হবে সেগুলো আমাদের ন্যাশনাল যেই কি বলা যায় বিভিন্ন নাম আছে প্রয়োজনে সেগুলো দেওয়া হবে, নদী নালা গাছ বাইল ফুল পাখি, অথবা যারা একদম জাতীয় নেতা আছেন দলমত নির্বিশেষে যাদেরকে সবাই পছন্দ করেন এরকম নাম দেওয়া হইতে পারে। এটা একবারে খারাপও করে নাই পার্থ ভাই। তারপর তিনি বলছেন যে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নাই। এটা কিন্তু সত্য। এখানে অনেক উপদেষ্টা আছেন, আমিও নিজে ভাবি যে তারা আসলে উপদেষ্টা পরিষদে বসে কাজটা কি করবেন। কয়েকজন আছেন ডাইনামিক অ্যাক্টিভ, যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমার কাছে মনে হচ্ছে একটা দুর্বল প্রকৃতির মানুষ, হয়তো তিনি অনেক ডেশিং, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকা দরকার ছিল খুবই ডেশিং একটা ক্যারেক্টার, যার ভাব গাম্ভীর্য সবকিছু মিলে গলার আওয়াজটা মোটা হবে, প্রশাসনের ভিতরে একটা ভয় কাজ করবে। কিন্তু আমাদের বর্তমানে যিনি আছেন আঙ্কেল বা বড় ভাই সুলভ টাইপের, ওই মুভমেন্টটা আসলে হচ্ছে না। তারপর তিনি বলছেন যে আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লম্বা কথা দিয়েছেন, আমরা সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। তো মূল কথা তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে ডক্টর ইউনূসের সরকারের একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এত সংস্কার না করে যেটা কাজের সংস্কার সেটা কইরা তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাওয়ার জন্য, সেই সময়টা বড় জোর হইতে পারে 1 বছর। আপনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটি এখন জনজীবনের সবচেয়ে বড় দুর্ভোগ এবং দুর্দশা। আমাদের বেকারত্ব, ব্যবসা বাণিজ্য, তারপর দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলো মারাত্মকভাবে আমরা বিপর্যয়ের মুখোমুখি পড়েছি। এর বাইরে যেটি হচ্ছে তা হলো সামাজিক পরিসরে, পারিবারিক পরিসরে আমাদের যে সুখ এবং শান্তি, এই জায়গাতেও নিদারুণ একটা হতাশা তৈরি হয়েছে। এবং যেটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, পুরো জাতির মধ্যে যে ডিপ্রেশনটা দেখা দিয়েছে, সেই ডিপ্রেশনটা আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি। কোনো মানুষের মধ্যে হাসি নেই, কোনো মানুষের মধ্যে স্বপ্ন নেই, কোনো মানুষের মধ্যে যাকে বলা হয় আগামীকাল নিয়ে কোনো আশাবাদ নেই। তো এরকম হাজারো সমস্যা, সেই সকল সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো নিরাপত্তাহীনতা। তো এই নিরাপত্তাহীনতার মধ্যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের যে কর্মকাণ্ড সবকিছু মনে হচ্ছে দুর্বল, অতিশয় দুর্বল। তাদের সততা নিয়ে, আন্তরিকতা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। এ কারণ হলো তারা তো আসলে রাজনীতি করেন না, বা আলটিমেটলি আমরা তাদেরকে নির্বাচিতও করিনি, কিন্তু তারপরেও দেশের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে তারা এসেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু সমস্যা হলো যে তাদের এই যে ভালো মানুষের কারণে দেশে যারা লুটতরাজ করছে, চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে, বিশৃঙ্খলা তৈরি করছে এবং নিজেদেরকে একটি অবাধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে ফেলছে, তাদের কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ থাকা উচিত, গণ অভ্যুত্থানের যে সফলতা নিয়ে যে গান রচিত হওয়া উচিত, সেগুলো না হয়ে উল্টো যারা এই গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন এবং বলতে গেলে আন্ডারওয়ার্ল্ডে চলে যেতে বাধ্য হয়েছেন, তারা এখন উকি ঝুঁকি দিচ্ছেন, দূরে দাঁড়িয়ে ঠাট্টা মস্করা করছেন, খোঁটা দিচ্ছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন এই আমরা এলুম বলে। আর আমরা যদি এবার আসি, তোমাদেরকে তো বুঝতেই পারছো কি পরিমাণ বাঁশডলা আমরা দেব। তো এইরকম কথাবার্তা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। ধরুন সেই আগস্ট মাসের 5 তারিখে গণ অভ্যুত্থান হলো, তারপর 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, 10 তারিখে মন্ত্রিপরিষদের বৈঠক হলো আগস্ট মাসের। তাহলে আলটিমেটলি কতদিন হলো? সরকারের বয়স খুব অল্প সময়, 1 মাস 7 দিন 8 দিন। আজকে যে ভিডিওটা করছি 18 তারিখে সেপ্টেম্বর মাসের। তো এই অল্প সময়ের মধ্যেই আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, অধৈর্য হয়ে পড়েছি। কারণ হলো আমাদের যে মৌলিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে হাত পড়েছে, টান পড়েছে। রাত্রে বেরোনোর জন্য, রাস্তাঘাটে বেরোনোর জন্য আমাদের যে সোশ্যাল সিকিউরিটি দরকার বা স্টেট ওন সিকিউরিটি দরকার, সেই জায়গাগুলো আমরা পাচ্ছি না। তো এই অবস্থাতে বিভিন্ন মানুষ তারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন। অনেকে পুরো পুলিশ বাহিনীকে বাদ দিয়ে এখানে নতুন রিক্রুটমেন্টের কথা বলছেন। সচিবালয়ে যে সকল কর্মকর্তা যারা দলীয় দলবাজ, তাদেরকে ঢালাওভাবে চাকরিচ্যুত করে, একেবারে পুরো জনপ্রশাসনে ঢালাওভাবে চাকরিচ্যুত করে, বিশেষ করে
যারা 2014 সনে টিএনও, ওসি এবং ডিসি ছিলেন, 2018 সনে টিএনও, ওসি, ডিসি ছিলেন, এসপি ছিলেন। একইভাবে 2024 সনে টিএনও, ওসি, ডিসি এবং এসপি ছিলেন। সবগুলোকে ঢালাওভাবে চাকরিচ্যুত করে এখানে এমনকি নন ক্যাডার যদি নিয়োগ দেওয়া হয়, এখানে এমনকি যদি শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়, তবুও সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো সেটি সরকার সেই যে একটা রাষ্ট্রিক যে ডিসিশন সেখানে যেতে না পারার কারণে জনপ্রশাসন থেকে শুরু করে, মানে যেটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়, সেখান থেকে শুরু করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আরও অন্যান্য যে সকল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ইনক্লুডিং আদালত, আইন আদালত, সব জায়গাতেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। তো এই জন্য মানুষের মনে হতাশা, এবং সেই হতাশাটা একেবারে শুরুটা, যেটা বীজ, শীর্ষ, সেটা হলো আইন শৃঙ্খলার নিদারুণ অবনতি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের যে সকল শিল্প ঘন এলাকা রয়েছে, সব জায়গাতেই নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা গত 10 বছরের যে দৌরাত্ম্য তার চেয়ে অসহনীয় হয়ে পড়েছে। অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন যাবৎ বন্ধ, অনেক গার্মেন্টসের ব্যবসা নাই, বাণিজ্য নাই, অনেকে বেতন ভাতা দিতে পারছে না, অনেক জায়গাতে শ্রমিক অসন্তোষ রয়েছে, আবার অনেক জায়গাতে কৃত্রিমভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে। এই পুরো একটা লেজে গোবরের অবস্থা, সেই লেজে গোবরের অবস্থা দূর করার জন্য সবাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে, এমনকি জরুরি ব্যবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা চালাচ্ছেন তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য পরামর্শ দিয়ে আসছিলেন, এবং তারই প্রেক্ষিতে 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমি যে ভিডিওটা করছি তখন আলটিমেটলি 48 ঘন্টা পার হয়ে গেছে। তো এর মধ্যে আসলে দৃশ্যত এখনো পর্যন্ত সুসংবাদ, স্বস্তিদায়ক কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না, বাট আমরা এখন আশাবাদী যে সেনাবাহিনী খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। তো তাই যদি হয় তাহলে আলটিমেটলি এখন কি পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। সেনাবাহিনী যদি এই মুহূর্তে অ্যাকশনে যায় এবং রিয়েল অ্যাকশনে যায়, তাহলে বিএনপির অনেক নেতাকর্মী তারা এখানে ধরা পড়বেন, একের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে। এবং এই যে নেতাকর্মীদের সংখ্যা, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসেছে এবং লোকজন যাদেরকে দেখিয়ে দেবেন, পয়েন্ট আউট করে দেবেন, তাদের সংখ্যা যদি বলা হয় তাহলে কম করে হলেও তাদের সংখ্যা কয়েকশো হবে, কয়েকশো না ঠিক, তাদের সংখ্যা হবে বলতে গেলে হাজার হাজার। আমি যদি বলি 50,000, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তো এখন এই মুহূর্তে যদি বিএনপির তৃণমূল পর্যায়ের 50,000 লোককে টার্গেট করে সেনাবাহিনী গ্রেপ্তার অভিযান চালায়, আর যদি মাত্র 5 থেকে 10,000 লোককে শাস্তি দেয়, গ্রেপ্তার করে, তাহলে সেটি এই মুহূর্তে বিএনপির জন্য একটা রীতিমতো ডিজাস্টার, রেড অ্যালার্ট। এবং বিএনপি সেই 2006 থেকে আজ অবধি যে কষ্ট করে যাচ্ছে এবং যে জুলুম অত্যাচারের শিকার হচ্ছে, এবং তার জন্য ক্ষমতায় যাওয়ার, নির্বাচনে জেতার যে একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে, যদি 15 দিন এইভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দৌড়ের উপরে রাখা হয়, তাহলে তারা আগে যে ভয়টা পেতেন আওয়ামী লীগ জমানাতে, সেই ভয়ের উপর আবার যে নতুন যে ভয়টা, এই ভয়টা 100 গুণ বেড়ে যাবে। প্রথমত যারা অন্যায় করেছে তারা তো ভয় পাবে এবং তারা নির্মূল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি করে কিন্তু অন্যায় করেনি, এরকম তুলনামূলকভাবে ভালো যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের মধ্যেও লজ্জার প্রতিক্রিয়া দেখা দিবে, তাদের মধ্যেও অসঙ্গতি দেখা দিবে, এবং তারাও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বে এবং রাজনীতির ব্যাক ফুটেজে চলে যাবে। এবং বিএনপির এই দুরবস্থা যদি হয়, সেক্ষেত্রে তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারা সিমেন্টেড হয়ে যাবে এবং দূরে দাঁড়িয়ে দাঁত বের করে তারা হাসতে থাকবে, খিলখিল করে হাসতে থাকবে, এবং অনেকে গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, যাদের মধ্যে মূলত পলিটিক্যাল ম্যাচুরিটি আছে কিন্তু অন্যায় নেই। যেমন আওয়ামী লীগের কথাই আমি যদি ধরি, তা আওয়ামী লীগের এই যে সেনাবাহিনী নামানোর বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার এই খবর পেয়েই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা ইতিমধ্যে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, যাদের বাড়িঘর অন্যায়ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা টহলরত সেনাবাহিনী দলকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। আর বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, ফলে এখন সেনাবাহিনী আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে উপকার করতে পারবেন। তো এই যে বক্তব্য, এই বক্তব্যতেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং বাস্তবে গিয়ে যদি সেনাবাহিনী সত্যিকার অর্থেই তারা অ্যাক্ট করে, রিয়াক্ট না করে অ্যাক্ট করে, তাহলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আবার পালাতে হবে এবং রাজনীতিতে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে যাবে। এবং একই সঙ্গে অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন, যারা ইতিমধ্যেই ক্ষমতায় যাওয়ার জন্য বেশ জামা কাপড় বানিয়ে ফেলেছেন, তারপর অনেকে
দাড়িতে খেজাব মাখছেন, চুলে কলম মাখছেন, তারপর নতুন পাঞ্জাবি পাজামা পরে যারা আতর মেখে বসে আছেন যে কখন ক্ষমতায় বসবেন, মন্ত্রী হবেন, পতাকা লাগবে ইত্যাদি ইত্যাদি, তাদের এই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হবে। এর কারণ হলো মিলিটারি অ্যাকশন এটা সাময়িকভাবে স্বস্তিদায়ক, কিন্তু দীর্ঘমেয়াদে এটির একটি রিয়াকশন আছে। তো রিয়াকশনটা হলো যে রাজনীতির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। তো এখন ধরুন আমরা নিজেরা অনেক কথা বলছি, বিএনপির মধ্যে আত্মসমালোচনা হচ্ছে, অন্যান্য দলের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে না, তাদের মধ্যে বরং এই বর্তমান অচল অবস্থা দেখে এক ধরনের অহংবোধ পয়দা হয়ে গেছে এবং তারা মনে করছে যে তারা ছাড়া এই রাষ্ট্র আর কেউ চালাতে পারবে না। এদিকে রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা এটি একেবারে রীতিমতো ফোকলা করে দেওয়া হয়েছে। তার ফলে ব্যাংকের সঙ্গে যাদের লেনাদেনা রয়েছে তারা এক ধরনের অস্বস্তিতে আছেন। ট্রেড অ্যান্ড কমার্স, আন্তর্জাতিক এবং লোকাল যে ব্যবসা বাণিজ্য যারা করেন, ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বিজনেস যারা করেন, তারাও অস্বস্তির মধ্যে আছেন। বাজারগুলোতে সেই বিক্রি বাট্টা আগের মতো নেই, এমনকি কাঁচা বাজারেও বিক্রি বাট্টা নেই। লোকজন খুব কম খেয়ে, কম পরে, একেবারে যাকে বলা হয় মরু ঝড়ের মধ্যে পড়লে মানুষ যেভাবে থাকে ঠিক এইভাবে জীবনযাত্রা নির্বাহ করার চেষ্টা করছে। এটা আমাদের অর্থনীতির যে চাকা এটিকে উল্টো পথে ঘুরিয়ে দিচ্ছে। এটার ফলে কি হলো যে সেনা বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং তাদের যে অপারেশন, এটি যদি 2 মাস চলতে থাকে তাহলে রাজনীতি কম করে হলেও 2 বছর পিছিয়ে যাবে, নির্বাচন 2 বছর পিছিয়ে যাবে। এবং নির্বাচন 2 বছর যদি পিছিয়ে যায় তাহলে এই গণঅভ্যুত্থানে যারা বিজয়ী হয়েছেন নির্বাচনকে সামনে রেখে তাদের স্বপ্ন 10 বছর পিছিয়ে যাবে। এর কারণ হলো 2 বছর পরে যদি নির্বাচন হয় তাহলে মাঠের যে পরিবেশ এবং পরিস্থিতি, জনগণের যে রায় এবং জনগণের মন মানসিকতা, এটি এখনকার মতো থাকবে এটা কোনো অবস্থাতে আশা করা যায় না। আমরা দেখুন সেই 1 মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কত পরিবর্তন হলো, গত 2 মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কতবার পরিবর্তন হলো। তো রাজনীতি এত একটা চলমান প্রক্রিয়া, এটি প্রতিদিনই আপনাকে সিদ্ধান্ত বদলাতে হয়, প্রতিদিনই আপনার মন মানসিকতা পাল্টে যায় এবং প্রতিদিনই আপনাকে নতুন কিছু করে ভাবতে হয়। কাজেই 2 বছর পরে যদি কোনো ইলেকশন হয়, 5 বছর পরে যদি ইলেকশন হয়, ফলে এখন আমরা যারা আছি স্বপ্ন দেখছি রাজনীতির, সেই স্বপ্ন সেই সময়টাতে কিভাবে কাজ করবে সেটা বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে সেনাবাহিনীর এই যে অপারেশন, এটি জনগণ এই মুহূর্তে সবচেয়ে সবকিছু পরে, ইলেকশন, ক্ষমতা, এমপি, মন্ত্রী হওয়া, মানে যে যার অবস্থান থেকে যা কিছু চিন্তা করছেন সবকিছুকে সেকেন্ডারি, প্রিলিমিনারি হলো এই মুহূর্তে আইন শৃঙ্খলার উন্নতি দরকার এবং সেই কাজের জন্য সেনাবাহিনী নামছে। আর সেনাবাহিনী নামার সঙ্গে সঙ্গে একেবারে চট জলদি বিএনপির ক্ষতি হয়ে যাবে এবং বিএনপির সাথে সাথে অন্যান্য যারা এই মুহূর্তে রাজনীতির মেইন স্ট্রিমে আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা ব্যাকফুটে আছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, রাশিদ খান মেননের দল, অন্যান্য যারা আছে, অর্থাৎ আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিলেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং ধীরে 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 কচ্ছপের মতো তারা ঘাড় বের করে এই লোকালয়ে আসার চেষ্টা করবেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।